হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। মেঘের হাতের বাঁধন ছাড়িয়ে গভীর মনোযোগে মেঘের শরীর থেকে এলোমেলো হয়ে যাওয়া শাড়ির ভাঁজগুলো ঠিক করে দিতে লাগলো শ্রাবণ। তার হাতের ছোঁয়ায় এক অদ্ভুত শীতলতা বিরাজ করছে, আবার একই সঙ্গে এক দাবানলের উত্তাপ কাজ করছে। নিঃশব্দে শাড়ির আঁচলটা মেঘের কোমরে গেঁথে দিল সে। তারপর গভীর দৃষ্টিতে মেঘের দিকে তাকালো, শীতল অথচ অটল কণ্ঠে বলে উঠল, শাড়িটা পাল্টে ফেল। এই সাজ আমার জন্য নয়, অন্য কারোর জন্য তো নয়ই। শ্রাবণের কথায় কিছু বলতে চাইল মেঘ, কিন্তু শ্রাবণের ভয়ানক চাহনি তাকে শব্দহীন করে দিল। যতই অস্বীকার করুক, শ্রাবণের ঊর্ধ্বে গিয়ে কিছু করার মতো সাধ্য মেঘের নেই। এই এক অমোঘ সত্য, সে সত্য থেকে পালানোর কোনো উপায় নেই। মেঘকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে ধীর পায়ে এগিয়ে এসে মেঘের কপালে এক দীর্ঘ চুমু খেলো শ্রাবণ। এই চুমুর মধ্যে ফুটে উঠল তার প্রবল অধিকার আর ক্রোধের মিশল। চুমু শেষে এক ঝোড়ো শ্বাস নিয়ে পেছন ঘুরল শ্রাবণ, মুখভর্তি তীব্র ক্রোধ, রাগ আর ক্ষোভ। এক ধাপ এগিয়ে আবারও থামল, এক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে বলতে চাইল, মেঘকে কেবল তাকেই মানতে হবে, কারো জন্য নয়, শুধু শ্রাবণের জন্যই সাজতে হবে। মেঘকে কেবল তাকেই মানতে হবে, কারো জন্য নয়, শুধু শ্রাবণের জন্যই সাজতে হবে তাকে। কিন্তু কিছু না বলেই এক মুহূর্ত নীরব থাকলো শ্রাবণ। তারপর দরজা খুলে নিচের দিকে নামতে লাগলো। নিচে অপেক্ষামান পাত্রপক্ষের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে তার মধ্যে যেন ঝলসে উঠল এক প্রবল ঝড়, যা আর কোনোভাবেই চাপা দেওয়া সম্ভব নয়। শ্রাবণ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। প্রতিটি পদক্ষেপ এক একটা বজ্রপাতের পূর্বাভাস। তার চোখে রক্তিম আগুন, শিরায় উপশিরায় তীব্র ক্রোধের স্রোত বয়ে যাচ্ছে। হাতের আঙ্গুলগুলো কুঁচকে উঠেছে। হাঁটতে হাঁটতে সিঁড়ির পাশ থেকে মুঠোয় একটা মোটা লাঠি তুলে নিল শ্রাবণ। নিচে নামতেই তার দৃষ্টি পড়ল বসার ঘরের দিকে। পাত্রপক্ষ এখনো সেখানে, কেউ কিছুটা হতবিহ্বল, আবার কেউ কিছুটা স্বাভাবিক ভঙ্গিতে বসে আছে। শ্রাবণের ঠোঁটের কোণে এক নির্মম হাসি ফুটে উঠল, যেন এই মুহূর্তে এক ধ্বংসযজ্ঞ আসন্ন। এরপরই কোনো আগাম বিপদ সংকেত ছাড়াই হঠাৎ বজ্রঘাতের মতো লাঠি উঠল সপাং। তোরা কে রে? কার অনুমতিতে এ বাড়ির মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস পেলি? আরেকটা আঘাত, তারপর আবারও আঘাত। আতঙ্কিত চিৎকারে পাত্রপক্ষ ছত্রভঙ্গ হতে চাইলেও শ্রাবণ আরো ভয়ানক হয়ে উঠতে লাগলো। তার কণ্ঠে প্রবল গর্জন। মনে হচ্ছে এই মুহূর্তে তার সামনে দাঁড়ানোর দুঃসাহস কারো নেই। আর যদি একটা পাও রাখিস এই দোরগোড়ায়, তবে কেউ জায়গায় থাকবি না, আর কবরেও ঠাঁই পাবি না। একজন ছিটকে যেতে যেতে কিছু বলার চেষ্টা করতেই আরও এক আঘাত নেমে এলো তার বাহুতে। লাঠির বাড়িতে টেবিলের এক পাশ উল্টে গেল। চায়ের পেয়ালাগুলোর করুণ শব্দে ভেঙে পড়তে লাগলো মেঝেতে। শ্রাবণ তীক্ষ্ণ চোখে তাকাতেই ধীরে ধীরে নিঃশ্বাস গাঢ় হয়ে উঠছে তার। অধিকার, রাগ, ভালোবাসা আর শাসনের এক চূড়ান্ত রূপ ফুটে উঠেছে তার প্রতিটি শিরায়। এই বাড়ির মেয়ের দিকে চোখ তোলার আগে 10 বার ভেবে নিবি। এখানে কেউ কারো মালিকানার ভাগ করে না। যার জন্য তোরা এসেছিস সে আমার, আমার অধিকার, আমার সম্পদ, আমার ফুল। পাত্রপক্ষ হতভম্ব হয়ে ছুটতে লাগলো দরজার দিকে, নিশ্চিত আর এক মুহূর্ত এখানে থাকলে কারো দেহে আর জান থাকবে না। এদিকে সেদিকে ছুটতে লাগলো সকলে। কেউ পারে যাচ্ছে, কেউ উল্টো পড়ায় যাচ্ছে, সোফায় গায়ে আটকে যাচ্ছে। কিন্তু শ্রাবণের চোখে এখনো সেই প্রলয় নৃত্য চলছে, শুধু একজনের জন্য, কেবল তার ফুলের জন্য। পাত্রপক্ষকে দরজার বাহিরে ছিটকে ফেলে দিয়ে শ্রাবণ দরজাটা প্রচণ্ড শব্দে বন্ধ করে দিল। তারপর এক গভীর শ্বাস নিয়ে কপালে ভাঁজ ঢেকে চোখ বন্ধ করে এক মুহূর্তের জন্য মেঘের প্রতি প্রবল টান তার, আর সেই এক গভীর দাবির স্পর্শ আরও তার রক্তে দাউ দাউ করে জ্বলছে। এখন একটাই প্রশ্ন শ্রাবণের মাথায় ঘুরপাক খাচ্ছে, মেঘ কি বোঝে কি এই ক্রোধের পেছনে কতখানি ভালোবাসা লুকিয়ে আছে? বসার ঘরে মনে হচ্ছে এক ধ্বংসস্তূপ বয়ে গেছে।
উল্টে যাওয়া চেয়ার, ভাঙা কাচের টুকরো আর আতঙ্কের ছায়া লেগে থাকা বাতাস সবকিছুই যেন ঝড়ের পরে অবশিষ্ট এক যুদ্ধক্ষেত্র। পাত্রপক্ষ ইতিমধ্যেই পালিয়েছে, কিন্তু অগ্নিগর্ভ পরিবেশন এখনো স্তম্ভিত হয়নি। সিঁড়ির মাথায় দাঁড়িয়ে থাকা ফয়েজ আহমেদ এক দৃষ্টিতে চেয়ে আছে শ্রাবণের দিকে। তার চোখে ক্রোধের ঝলকানি, মুখাবয়বে তীব্র তাচ্ছিল্য রেখা। এক সময় ধীর অথচ দৃঢ় পদক্ষেপে তিনি শ্রাবণের সামনে এগিয়ে এলেন। ঘর জুড়ে এক অদ্ভুত নীরবতা নেমে এলো ক্ষণিকেই, যেন আসন্ন ঝড়ের অপেক্ষা। চটাস এক প্রচণ্ড শব্দ, যেন পুরো শান্তিনিকেতন কেঁপে উঠল। ফয়েজ আহমেদের হাতের চাপে শ্রাবণের মুখ একপাশ ঘুরে গেল। তীব্র জ্বলুনি ছড়িয়ে পড়ল তার মুখবয়বে, কিন্তু এক পাও নড়ল না শ্রাবণ। প্রতিক্রিয়াহীন দাঁড়িয়ে রইল, মুখ শক্ত করে। বজ্রের মতো গর্জে উঠল ফয়েজ আহমেদ, কোন অধিকারে তুই আমার মেয়ের জীবন নিয়ে এমন করে খেলবি? এত সাহস কে দিয়েছে তোকে? ফয়েজ আহমেদের কণ্ঠে ধীর গতিতে মাথা তুলল শ্রাবণ। চোখে কোনো ভয় নেই, নেই কোনো অনুশোচনা। তার ভেতরে যেন একটা দহন চলছে, অথচ বাহিরে আবরণ অভেদ্য পাথরের মতো। অধিকার, সেটা তো আপনি ভালো করেই জানেন। আমি যা করেছি সেটা আমার মেঘের জন্যই করেছি। আর কেউ যদি তার দিকে তাকানোর সাহস পায়, আমি বারবার ঠিক এভাবেই প্রতিক্রিয়া দেখাবো। অত্যন্ত নিম্ন স্বরে কথাগুলো বলে উঠল শ্রাবণ। ফয়েজ আহমেদ ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। এই ছেলেটার চোখের ভাষা তিনি বুঝেন, কিন্তু স্বীকার করতে চান না। আক্রোশ আর অভিমানের এক সুনামি ফয়েজ আহমেদের ভেতরে বয়ে চলছে, আর সেই ঢেউ আশ্রে পড়ছে শ্রাবণের বিরুদ্ধে। তুই আমার মেঘের কিছু নোস, কোনো দিন ছিলিও না, আর হবিও না, এক চূড়ান্ত ঘোষণা দিয়ে উঠলেন ফয়েজ আহমেদ। শ্রাবণের ঠোঁটের কোণে এক চিলতে তিক্ত হাসি ফুটে উঠল, অথচ তার চোখের কোণে এক অমোঘ অন্ধকার ছড়িয়ে পড়ল। কিছুই বলল না সে, শুধু একবার চোখ তুলে সিঁড়ির দিকে তাকালো, যেখানে দাঁড়িয়ে আছে মেঘ। চোখে বিস্ময়, অবিশ্বাস আর অজানা এক অস্থিরতা। এতক্ষণ সব কিছুই দেখেছে মেঘ। মেঘের দিকে তাকিয়ে আবারও এক মৃদু হাসি রেখা ফুটে উঠল শ্রাবণের ঠোঁটের কোণে। আর যাই হোক, শাড়ি পাল্টাতে ভোলেনি তার ফুল। সারা বাড়ি থমথমে হয়ে আছে। বাড়ির মহিলারা নীরব দর্শকের মতো সব কিছুই অবলোকন করে চলছে। ঘরের বাতাস যেন গাঢ় হয়ে এসেছে। ফয়েজ আহমেদ শক্ত হাতে থাপ্পড়, শ্রাবণের গাল লাল দাগ পড়ে গেছে। চন্দন ফর্সা চেহারায় খসখসে হাতের শক্তিশালী থাবা মুহূর্তেই কি বিচ্ছিরি দাগ করে দিল। কিন্তু এখনো ঠায় দাঁড়িয়ে আছে শ্রাবণ, একটুও নড়াচড়া করছে না। তার চোখে ক্রোধের দাবানল দাউ দাউ করে জ্বলছে, কিন্তু মুখে কোনো প্রতিক্রিয়া নেই। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে এক চিৎকার ধ্বনিত হয়ে উঠল, বাবা! সবার দৃষ্টি ঘুরে গেল সেদিকে। ঢিলেঢালা একটা সাদা টি শার্ট আর ট্রাউজার পরে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আছে মাহিদ। একটু আগের ঘটনা কি হয়েছে কিছুই জানা নেই তার। মাত্র একটা লম্বা ঘুম দিয়ে উঠে এসেছে। মূলত প্রচণ্ড হইচইয়ের শব্দে ঘুম ভেঙে গিয়েছে তার। দ্রুত উঠে এসেই দেখতে পেল শ্রাবণ কাদের যেন মারছে, যার বদৌলতে তার বাবা শ্রাবণের গায়ে হাত তুলেছে। পর মুহূর্তেই তাদের কথা শুনে ঘটনা কিছু বুঝতে বাকি নেই মাহিদের। তাই আর এক মুহূর্ত নিজের বড় ভাইকে মারার জন্য প্রতিক্রিয়া দেখাচ্ছে মাহিদ। কি করছো তুমি বাবা? শ্রাবণ ভাইয়ের গায়ে হাত তুললে তুমি? মাহিদের গলার স্বর যেন ঘরে জমে থাকা নীরবতাকে বিদীর্ণ করে দিল। ফয়েজ আহমেদ কপালে ভাঁজ ফেলে তাকালেন ছেলের দিকে। শ্রাবণ ভাই যা করেছে সেটা একদম ঠিক করেছে। এই বাড়িতে অন্য কোনো পুরুষ আসবে আর ভাই চুপ করে দেখবে, এটা কিভাবে ভাবলে তুমি? মাহিদের কণ্ঠে এতটা দৃঢ়তা, এতটা আবেগ যে পুরো ঘর হতবাক হয়ে গেল। বাড়ির সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। মাহিদের দমকা শাসনের শব্দ শোনা যাচ্ছে পুরো হল রুম জুড়ে। ভাইয়ের গায়ে হাত তুললে তুমি? খুব ভুল করেছো বাবা। মাহিদ এবার শ্রাবণের কাছে এসে দাঁড়ালো। ছেলের দিকে তাকিয়ে গর্জে উঠলেন ফয়েজ আহমেদ, ভালো খারাপের মর্ম এখন কি আমার তোমার থেকে শিখতে হবে, নাকি ঠিক ভুল এখন তুমি আমাকে শেখাবে? ফয়েজ আহমেদের কথায় সারা ঘরে এক মুহূর্তের নিস্তব্ধতা নেমে এলো। শ্রাবণ এখনো ঠায় দাঁড়িয়ে আছে। ঠিক তখনই দরজার কাছে দাঁড়িয়ে থাকা আদিবা
বিস্ফোরণের মতো চিৎকার করে উঠল, জেঠু তুমি এটা কি করলে? বিস্ফোরিত ক্রোধে জ্বলছে আদিবার চোখ জোড়া, বুক ওঠানামা করছে দ্রুত শ্বাসের সঙ্গে, ভেতরে দুঃসহ তীব্রতা আর ধরে রাখতে পারল না সে। কি দোষ করেছে শ্রাবণ ভাই? সব দোষ তো ওই মেয়েটার। নিশানা স্পষ্ট, আদিবার মেঘ। আদিবার ভেতরটা হাহাকার করে উঠছে, শ্রাবণের ওপর তার অধিকার প্রবল, অথচ আজ সেই মানুষটাকে অন্যর জন্য অপমানিত হতে হলো। তার সমস্ত রাগ মেঘের দিকে ধেয়ে যাচ্ছে। আবারও কর্কশ কণ্ঠে গর্জে উঠল আদিবা, সব সময় ঝামেলা পাকানোর জন্য একটি মানুষই যথেষ্ট। যদি মেঘ না থাকতো তবে ভাইয়াকে কেউ কখনো আঘাত করার সাহস পেত না। আদিবার মনে হচ্ছে এই মেঘই সব কিছুর মূল। শ্রাবণ যদি এতটা ক্রুদ্ধ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তার কারণ আছে, আর সেই কারণ একটাই, মেঘ। রাগে হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিল আদিবা, চোখে জল টলমল করছে। শ্রাবণের জন্য কষ্ট হচ্ছে তার, কিন্তু সে কাঁদবে না, শুধু মনে মনে প্রতিজ্ঞা করল এই অপমানের বদলা সে মেঘের থেকেই নিবে। আদিবার করা কটূক্তি মেঘের হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিলেও কিছুই বলল না মেঘ, শুধু নীরবে দাঁড়িয়ে রইল। কিন্তু শ্রাবণ কিছুতেই সে নীরব থাকতে পারেনি। এক ঝটকায় আদিবার দিকে ঘুরে তাকালো শ্রাবণ, তার চোখে দপদপ করছে রোষের আগুন। এক পলকে আদিবার দিকে এগিয়ে গিয়ে শক্ত হাতে কষিয়ে এক চর বসিয়ে দিল তার গালে, চটাস। সারা ঘর জুড়ে ধ্বনিত হলো সেই শব্দ, যেন শূন্য এক বজ্রপাত হয়ে আছড়ে পড়ল। আদিবা হতবাক, তার মুখে এক পাশ ঘুরে গেল, গালে স্পষ্ট লাল ছাপ পড়ে গেল মুহূর্তেই। সে এক দৃষ্টিতে শ্রাবণকে তাকিয়ে দেখল। কখনো সে স্বপ্নেও ভাবেনি শ্রাবণ তাকে আঘাত করতে পারে। শ্রাবণের কণ্ঠে বজ্রধ্বনির মতো গর্জন ফুটে উঠল, আর একটাও শব্দ বলবে না মেঘকে। তার নাম উচ্চারণ করারও অধিকার তোকে আমি দেইনি আদিবা, আর অপমান করা তো বহু দূরের কথা। শ্রাবণের চোখে আগুনের শিখা, হৃদয়ের গভীরে দহন আরও এক প্রবল অধিকার, যেন এই মুহূর্তে পুরো পৃথিবী তার সামনে থাকলেও তাকে থামানোর দুঃসাহস কারো নেই। আদিবা চোখ ছলছল করে উঠল, ঠোঁট কাঁপছে, কিন্তু একটা শব্দও বেরুলো না। সে শ্রাবণকে ভালোবেসেছে, সেই শ্রাবণ আজ তাকে অপমানের শেষ সীমানায় নিয়ে এসেছে। মেঘ হতভম্ব হয়ে তাকিয়ে আছে। এই পুরুষকে সে বোঝে না, কখনোই বোঝেনি। কিছুক্ষণ আগেও যে তাকে রাগে ধ্বংস করে দিতে চেয়েছিল, সেই একই মানুষ এখন তার সম্মানের জন্য অন্যের গায়ে হাত তুলল। শ্রাবণের বুক উঠানামা করছে প্রচণ্ড ক্রোধে। এক মুহূর্তে দাঁড়িয়ে রইল শ্রাবণ, তারপর দৃষ্টি নামিয়ে গভীর শ্বাস নিল, দ্রুত চলে গেল নিজের ঘরের দিকে। নিশ্চল দাঁড়িয়ে রইল আদিবা, চোখের কোণে এক বিন্দু অশ্রু জমে উঠেছে, তবে সে কাঁদবে না। এই অপমানের জবাব সে যে অন্যভাবে দেবে, অবশ্যই দিবে, আর কোনো ছাড় নেই। দুঃখে অপমানে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না আদিবা। আদিবার মা সুইটি বেগম হতভাগের ন্যায় দেখছিল সব কিছু, তবে মেয়ের এমন অপমান তিনি সহ্য করতে পারলেন না। অশ্রুসিক্ত নয়নে তিনি তাকালেন আফসানা বেগমের দিকে। আমার মেয়ে কি দোষ করেছে ভাবি? আফসানা বেগম নির্বিকার। এই এক জায়গাতেই অসহায় শ্রাবণ। নিজের সকল জ্ঞান, আদব, মনুষ্যত্ব, ব্যক্তিত্ব এই এক জায়গাতেই খুইয়ে দেয় সে, আর তা হলো মেঘ। সুইটি বেগমকে জবাব দেওয়ার মতো কোনো ভাষা নেই আফসানা বেগমের কাছে, তাই নিরুত্তর রইলেন তিনি। রাত গভীর হতে হতেই পৃথিবী বোধ হয় আরও বেশি নীরব হয়ে থাকে, আর এই নীরবতা ভেঙেই মানুষ তার আত্মার গভীরে সবচেয়ে স্পষ্টভাবে নিজের সঙ্গ অনুভব করে, ঠিক যেভাবে নিজেকে একদম স্পষ্টভাবে অনুভব করছে শ্রাবণ। নিজেকে কেমন যেন তার এক নিঃসঙ্গ অস্তিত্ব মনে হচ্ছে, যে কিনা কেবল সময়ের অতলে তলিয়ে যাচ্ছে পৃথিবী থেকে বহু দূরে। নিজের কক্ষের সাথে লাগোয়া বারান্দায় দীর্ঘ ছায়া মেঝের ওপরে টেনে রেখে বসে আছে শ্রাবণ। বারান্দার পথের রেলিংয়ে ভর দিয়ে বসে আছে সে, চোখ তার অনন্তের দিকে প্রসারিত। চাঁদ আজ স্পষ্ট, নক্ষত্ররা নির্বাক, আর দূরের গাছপালার ছায়াগুলো বাতাসে সামান্য দুলছে। তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে নির্লিপ্ত বিষাদ।
ঠোঁটের নিস্পন্দন, অথচ ভেতরে ভেতরে তার সমস্ত সত্তা এক বিষাদগাথার ভারে বিধ্বস্ত হয়ে আছে। মনের মধ্যে অবিরাম ঘুরপাক খাচ্ছে দুঃসহ এক উপলব্ধি, যে দূরত্ব চোখের সামনে নেই তা বোধ হয় ভেতরে কতটা প্রবল হতে পারে। বারান্দার ধূসর ছায়ার মাঝে বসে গলায় এক অদ্ভুত কষ্ট নিয়ে ফিস ফিস করে হঠাৎই শ্রাবণ বলে উঠল, আমি তো শুধুই এক নির্বাসিত শব্দ, তোর না বলা কবিতা, অতল অন্ধকারে হারিয়ে যাওয়া এক ক্ষত চিহ্ন। তুই কি একবারও অনুভব করিসনি ফুল, আমি আছি, আমি ছিলাম? শব্দগুলো বাতাসে ভেসে মিলিয়ে গেল রাতের নিস্তব্ধতায়। সে জানে এসব কথা কেউ শুনবে না, কেউ উত্তর দেবে না, তবুও বুকের ভেতরে যে শূন্যতা রয়েছে তার জন্যই হয়তো এই উচ্চারণ। সামনের কুয়াশা ঢাকা গাছপালার দিকে চেয়ে থাকতে থাকতে শ্রাবণ ধীরে ধীরে ঠোঁট নাড়িয়ে খুব নিচু স্বরে ব্যথাতুর কণ্ঠে হুট করে গেয়ে উঠল, ছোট্ট বুকে মেঘ জমিয়ে কেন রে কাঁদিস পাখি, তুই ছোট্ট বুকে মেঘ জমিয়ে কেন রে কাঁদিস পাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধান আমায় রাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধান আমায় রাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধান আমায় রাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধান আমায় রাখি। অদ্ভুত ভারী শোনাচ্ছে শ্রাবণের কণ্ঠস্বর। সুরের গভীরে জমে থাকা আবেগ অনুরণিত হচ্ছে বাতাসে। চারপাশে আধার আরো গাঢ় হয়ে আসছে ধীরে ধীরে। মনে হচ্ছে তার এই ব্যথার ভার নিয়ে রাতও নত হয়ে গেছে। চোখ বন্ধ করে চুপ হয়ে যায় শ্রাবণ। বাতাসে তার গানের শেষ প্রতিধ্বনি মিলিয়ে যেতে থাকে একদম নিঃশব্দে, একদম নিঃশেষে। কি অপেক্ষা করছে সামনে?